আসসালামু আলাইকুম। পিপিআরসির একটা জরিপ আজকে প্রকাশিত হয়েছে। সেই জরিপ হয়েছে, তারা বলছে যে 8 থেকে 31 মে এই জরিপ করা হয়েছে। 2025 সালের 8 থেকে 31 মে অংশগ্রহণকারী পরিবারের সংখ্যা হচ্ছে 8,067 জন এবং এই সব পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 33,207 জন। তো এই জরিপে যে বিষয়টা পিপিআরসি তুলে ধরেছে, উঠে এনেছে, সেটা হচ্ছে এরকম যে বর্তমানে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ, মানে আগে যা ছিল তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে এই এক বছরে। সেটার ব্যাখ্যা দিয়েছে এভাবে যে পরিবারে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগেন 51% লোক, খাবার কেনার টাকা থাকে না 55% মানুষের, সঞ্চয়ের তুলনায় ঋণ দ্বিগুণ 40% মানুষের। এবং এখানে বলছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে জরুরি অবস্থার মুখোমুখি বাংলাদেশ, বেকারত্বের মহা দুর্যোগের বাস্তবতায় কর্মসংস্থান নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে। এটা একটা পরামর্শ দিয়েছেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। এবং বাংলাদেশের মানুষের অতি দরিদ্রতার হার অনেক নিচে, সেটা আয় বিবেচনায় নিচের দিকের মানুষের মাসিক গড় আয় ব্যয় হিসেবে দেখিয়েছে একটা যে 10% মানুষের আয় নিচের দিকে নেমেছে। এরকম সংখ্যা হচ্ছে 12,294 জন। 20%-এর নিচে ইনকাম কমেছে প্রায় 14,567। 40% বেড়েছে আয় ব্যয়ের হিসেবে 17,887 জনের। জরিপের আগের মাসের কোনো দিন, মানে এপ্রিল মাসের কোনো দিন এই সমস্ত পরিবারের সদস্যরা অভুক্ত থেকেছেন 9%। আর জরিপের আগের সপ্তাহে 3 বেলা খেতে পারেননি প্রায় 12% মানুষ। তো সব কিছু মিলে এখানে এরা একটা হিসেব দিয়েছে। আর একটা পিপিআরসিরই আর একটা অংশ দেখিয়েছে যে 2022 সালে দরিদ্রের পার্সেন্টেজ ছিল 5.6%। 2025 সালে সেটা দাঁড়িয়েছে 9.35%। এটা হচ্ছে অতি দরিদ্র মানুষের সংখ্যা। আর দারিদ্রতার পার্সেন্টেজ ছিল 2022 সালে 18.7%। 2025 সালে এসে এটা দাঁড়িয়েছে 27.93%। খরচের সব থেকে খাত বেড়েছে। 2025 সালে এসে খাদ্যে ব্যয় বেড়েছে মানুষের 54.9%। চিকিৎসা ব্যয় বেড়েছে 7.51%। শিক্ষা ব্যয় বেড়েছে 7.29%। যাতায়াত ব্যয় বেড়েছে 6.44%। এবং অন্যান্য যে সেবা পরিষেবাগুলো আছে সেগুলোর ব্যয় বেড়েছে 4%। তো হচ্ছে যে মাসিক গড় আয় 2025 সালে 32,865 টাকা জাতীয় গড় আয়। শহরের মধ্যে এই আয় হয়েছে 40,578 টাকা, গ্রামে 29,205 টাকা। এটা হচ্ছে 2025 সালের আয় ব্যয়ের হিসাব। কিন্তু 2022 সালে জাতীয় গড় আয় ছিল 32,842 টাকা, শহরে আয় ছিল 45,000, যেটা এখন শহরে হয়েছে 40,000, মানে কমেছে। কমেছে 45,757 টাকা ছিল আগে শহরে, এখন শহরে হয়েছে 40,567 টাকা। গ্রামে আয় হয়েছে, বাংলাদেশ আগে 2022 সালে ছিল 26,163 টাকা, গ্রামে আয় একটু বেড়েছে 29,205 টাকা বেড়েছে। তো গড় ব্যয় 2025 সালে মানুষের বেড়েছে 32,615 টাকা এবং গড় ব্যয় শহরে বেড়েছে হচ্ছে 44,961 টাকা, গ্রামে বেড়েছে 27,162 টাকা। তার মানে হচ্ছে দেশে এখন প্রতি 4 জনের 1 জন গরিব। অথচ আমাদের দেশ এখন শাসন করছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাকে যদি আমরা এখন দেশের শোষক বলি, সেটা কি বেশি বলা হয়ে যাবে? আমার মনে হয় না। আমি এখন এর মাঝখান থেকে আবার তারা বলা শুরু করছে যে আমাদেরকে পাকিস্তানের সাথে একীভূত হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একটা বক্তব্য দিয়েছেন যে পাকিস্তানিদের গান শুনলে আমরা যেরকম মুগ্ধ হয়ে যাই,
হ্যাঁ, দেশের কথা ভুলে যাই, ওই একইভাবে আমাদেরকে ওই সম্পর্কের কথা ভাবতে হবে। আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তো বলেই গেছে যে আমাদের মন পরিষ্কার করতে হবে। আবার এই যে বিভিন্ন টক শোতে বললাম, বারিস্তার ফুয়াদদের মতো বুদ্ধিজীবীরা তো বলা শুরু করেছে বিশ্বের কোথাও গণহত্যার পর, মানবতা বিরোধী অপরাধের পর কেউ ক্ষমা চায়নি, কোনো দেশ কোনো দেশের কাছে ক্ষমা চায়নি। তো সেটার উত্তর অবশ্য আব্দুল তুষার সাহেব দিয়েছেন, সাথে সাথেই দিয়েছেন। তো এই সংখ্যাটা আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, যেমন ইউরোপের 30টি দেশ যুদ্ধ করেছে, আবার ক্ষমাও চেয়েছে। জার্মানি হলোকস্ট 1970 সালে ক্ষমা চেয়েছেন, অস্ট্রিয়া চেয়েছেন নাৎসি সহযোগিতার, ফ্রান্স আলজেরিয়া যুদ্ধের পর 2021 সালে এসে ক্ষমা চেয়েছেন, ফ্রান্স তিসি সরকারের ইহুদি নিপীড়নের জন্য ক্ষমা চেয়েছেন 1995 সালে, ইতালি ক্ষমা চেয়েছে লিবিয়া ইথিওপিয়ার কাছে 2008 সালে, নেদারল্যান্ডস ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়ার কাছে 2013 সালে। তো এরকম করে ইউরোপের 30টা দেশ হচ্ছে 30+ মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের মুসলিম হত্যাযজ্ঞ থেকে শুরু করে স্যাব্রেনিৎসা গণহত্যা, তারপরে হচ্ছে নাৎসি সহযোগী সরকার, হ্যাঁ, এই যে সব কিছু মিলে ক্রুসেড এবং ইনকুইজিন সহ প্রায় 30টি ঘটনার জন্য হচ্ছে ভ্যাটিকান সিটিও ক্ষমা চেয়েছে, শিশু নির্যাতনের একাধিক কেলেঙ্কারির জন্য একাধিকবার ক্ষমা চেয়েছে। তো এটা হচ্ছে 30টি শুধু ইউরোপের দেশ। আমেরিকার দেশ 25টা+ মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা চেয়েছে। তার মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্র দাস প্রথার জন্য 2008 সালে কংগ্রেসে ক্ষমা চেয়েছে। এটি একইভাবে হচ্ছে হাওয়াই রাজ্য দখলের জন্য ক্ষমা চেয়েছে 1993 সালে। কানাডা থেকে আবাসিক বিদ্যালয় চীনা হ্যাটটেক্সের জন্য ক্ষমা চেয়েছে 2006 সালে। LGBTQ সম্প্রদায়ের ওপেন দমন নীতির জন্য কানাডা ক্ষমা চেয়েছে 2017 সালে। তো এইরকম করে হচ্ছে যে আমেরিকার 25টা+ দেশ ক্ষমা চেয়েছে। কিউবা ক্ষমা চেয়েছে সমকামী দমননীতির হিসেবে 2010 সালে ক্ষমা চেয়েছে। পেরু ক্ষমা চেয়েছে 1980 2000 যুদ্ধের জন্য ক্ষমা চেয়েছে, ট্রুথ কমিশন মাধ্যমে তারা ক্ষমা চেয়েছে। এল সালভাদর ক্ষমা চেয়েছে, রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমা চেয়েছে এবং এটা নোটেড, সংবিধানে তারা সংযুক্ত করেছে। প্যারাগুয়ে ক্ষমা চেয়েছে। আফ্রিকার 15টা দেশ এরকম যুদ্ধ, গণহত্যা, নিপীড়ন, বিভিন্ন ইস্যুতে, মানবতা বিরোধী অপরাধের ইস্যুতে 15টা দেশ হচ্ছে ক্ষমা চেয়েছে। তার মধ্যে হচ্ছে দক্ষিণ আফ্রিকা হচ্ছে এপারথাইড ট্রুথ কমিশনের কাছে ক্ষমা চেয়েছে 1994 পর। রুয়ান্ডা তুচ্ছি গণহত্যা, যেটা সিনেমা আমরা দেখেছি, হোটেল রুয়ান্ডা, ওটা 94 সালের পর ক্ষমা চেয়েছে তারা হচ্ছে। নাইজেরিয়া ক্ষমা চেয়েছে 1970-এর পর। সিয়েরা লিওন গৃহযুদ্ধের জন্য ট্রুথ কমিশনের কাছে ক্ষমা চেয়েছে। উগান্ডা আরও একবার ক্ষমা চেয়েছে ইদি আমিনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। তার পরবর্তী সরকারটাই ক্ষমা চেয়েছে। তো এটা হচ্ছে আফ্রিকার 15 দেশ। এশিয়ার 20 দেশ ক্ষমা চেয়েছে। তার মধ্যে জাপান কমফোর্ট উইমেন বহুবার ক্ষমা চেয়েছে। জাপান নানজিং গণহত্যার জন্য দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে। দক্ষিণ কোরিয়া সামরিক শাসনকালের দমননীতির জন্য ক্ষমা চেয়েছে। উত্তর কোরিয়া ক্ষমা চেয়েছে কোরিয়া যুদ্ধকালে নিপীড়নের জন্য। চীন এরকম, পাকিস্তান ক্ষমা এখন চায় না। হ্যাঁ, মিয়ানমার হচ্ছে ক্ষমা চেয়েছে রোহিঙ্গা হত্যাযজ্ঞের জন্য, আংশিক দায় স্বীকার করেছে। শ্রীলঙ্কার স্বীকার করেছে তামিল গণহত্যার জন্য ধাঁচের তদন্ত, ট্রুথ কমিশনের ক্ষমা চেয়েছে। ভারত গুজরাট দাঙ্গার জন্য 2002 সালে দুঃখ প্রকাশ করেছে। 1984 সালে শিখ দাঙ্গা মনমোহন সিংয়ের কাছে ক্ষমা চেয়েছে 2005 সালে। মালদ্বীপ রাজনৈতিক বন্দীদের উপর দমনের জন্য ক্ষমা চেয়েছে 2019 সালে। থাইল্যান্ড 1976 সালে গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে। মালয়েশিয়া ক্ষমা চেয়েছে 1969-এর জাতিগত দাঙ্গার জন্য, প্রতীকের দুঃখ প্রকাশ করেছেন তারা। এটা হচ্ছে এশিয়ার 20 দেশ। মধ্যপ্রাচ্যের 10 দেশ ক্ষমা চেয়েছে। ইসরায়েল, লেবানন, ইরাক, ইরান, তুরস্ক, সৌদি আরব, ইয়েমেন গৃহযুদ্ধের জন্য ক্ষমা চেয়েছে। কুয়েত 1991 পর ফিলিস্তিন শ্রমিক নিপীড়নের জন্য ক্ষমা চেয়েছে। সিরিয়া ক্ষমা চেয়েছে হামা গণহত্যার জন্য। তো ওশেনিয়া দেশগুলোর মধ্যে 8টা+ দেশ ক্ষমা চেয়েছে। অস্ট্রেলিয়া ক্ষমা চেয়েছে স্টোলেন জেনারেশনের জন্য 2008 সালে কেভিন রুড। অস্ট্রেলিয়া ক্ষমা চেয়েছে তাসমানিয়া অ্যাপোলজি LGBTQ কমিউনিটির জন্য 1997 সালে ক্ষমা চেয়েছে। নিউজিল্যান্ড ক্ষমা চেয়েছে মাউলি নিপীড়ন। ফিজি ক্ষমা চেয়েছে সামরিক অভ্যুত্থান
সহ অন্যান্য অপরাধের জন্য ক্ষমা চেয়েছে। সুতরাং হচ্ছে যে বাংলাদেশের মানুষের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের বর্তমান অবস্থা, আমরা দারিদ্র্যসীমার নিচে বাস করছি, অতি দারিদ্র্যসীমার নিচে বাস করছি, এবং আমরা হচ্ছে যে বেকারত্বের হার আমাদের বেড়ে গেছে। বিগত 1 বছরে 13 মাসে বাংলাদেশের মানুষ দরিদ্র থেকে অতি দরিদ্র হয়েছে, ব্যয় বেড়েছে, আয় কমেছে এবং বেকারত্বের হার বেড়েছে। ফলে নোবেল লরিয়েটের শান্তি পুরস্কার নিয়ে আসলে মানুষের এখন প্রশ্ন তোলার সময় এসেছে। কারণ 13 মাস কম সময় না, 13 মাস অনেক বেশি সময়, এবং তিনি যে অর্থনৈতিক দুর্দশার কথা বলেন, বিধ্বস্ততার কথা বলেন, সেটাও তিনি মিথ্যা বলেন। এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসেবে বিভিন্ন দেশ থেকে ফিরে এসে উনি যে সমস্ত সম্ভাবনার কথা বলেছেন, প্রত্যেকটি দেশ তার এই কথার বিরোধিতা করেছে, এবং তার প্রত্যেকবার ফিরে এসে নতুন নতুন এই যে বয়ান তৈরি করে, 1 সপ্তাহের মধ্যে সে বয়ান মিথ্যা প্রমাণ করে ওই দেশ থেকেই নতুন করে স্টেটমেন্ট দেয়। ফলে বিশ্বাস করার মতো বিশ্বস্ততার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের কাছে যেতে পারেনি। তো এইরকম একটা সরকার প্রধান হিসেবে তিনি যে দায়িত্ব পালন করছেন এবং তিনি যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছেন, সেগুলো বাংলাদেশের জন্য অনেক ভয়ের কারণ। বাংলাদেশের মানুষকে এখন সচেতন হতে হবে এবং এই যে এর প্রতিবাদের জন্য যমুনামুখী হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি আজকে শুধু বাংলাদেশের মানুষকে এটা বলবো যে সবাই প্রস্তুত হন, আমাদের আসলে জবাবটা চাইতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের জবাবটা আদায় করে নিতে হবে, এবং সেটা প্রয়োজনে যমুনায় গিয়ে হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।